টেস্টের আগের দিন বোমা ফাটালেন সাকিব, দিলেন টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা। দেশে ফেরার পর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক। বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর। ও সহযোদ্ধারা, তরুণদের আত্মত্যাগে লিপিবদ্ধ করার তাগিদ শিক্ষাবিদের। কাজ চলছে জানালো বোর্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। কানপুর টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন সাকিব আল হাসান। জানিয়ে দিলেন টেস্ট এবং টি-20 থেকে অবসর নিচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে টি-20 আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক, তখনই সাকিব আল হাসানের আচমকা উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর। হলো তাই। কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেঘে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট, তবে ভারতের মাটিতে নয়। ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা সেরেই বাংলা রাঙিনায়। যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে, যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে, ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে, সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে। দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। তবে এ তো নতুন বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি, শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ। তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো? তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক। যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না, বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি-20 নিয়ে আর আগাতে চান না সাকিব। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেও পরিষ্কার করেছেন তিনি। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। দুই ফরম্যাট নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন, তবে যে ফরম্যাট তাকে প্রথমে দিয়েছে বিশ্বসেরার তকমা, সেই ওয়ানডে ক্রিকেট আপাতত চালিয়ে যেতে চান। হয়তো সেখানেও থামতে চান 2025 সালেই। সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন, ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। হয়তো প্রকৃতিও কাঁদছে। শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয়, তার এমন অবসরের সিদ্ধান্তে মুষড়ে পড়েছে গোটা বাংলায়। গেল 17 বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব। হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয়। বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। এদিকে টেস্ট ও টি-20 থেকে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আইডল মানেন অনেকে। আরও কয়েক বছর সব ফরম্যাটে প্রিয় তারকাকে মাঠে দেখতে চান তারা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ ভক্তদের। এদিকে হঠাৎ সাকিবের এমন সিদ্ধান্তে অবাক ভারতীয়রাও। অনেকটাই কষ্টের, যেহেতু দ্বিতীয় সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে এখনও তৈরি হয়নি। আমি অনেকটা মিস করব সাকিব আল হাসানকে। অনেকই দুঃখজনক এবং সাকিব আল হাসান তৈরি হতে অনেক সময় লাগবে। সাকিব আল হাসান ইজ গুড বাংলাদেশ ক্রিকেটার, ইজ a good all-rounder, is mostly when he is need to bowling he is ready to bowl, when he is Bangladesh need to batting he is ready to batting, and is a great player from Bangladesh. Is a bad news for all Bangladesh fans.
সাকিবুল হাসান রিটায়ারিং। সাকিবের বেশি ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে, যে 19 সালে যে ওয়ার্ল্ড কাপটা ছিল, এখানে তো যে পারফরমেন্স, বোলিং, ব্যাটিং, এই দুইটা আমরা খুব এখনও স্মৃতিচারণ করতে পছন্দ করি। অবশ্যই ওনাকে মিস করবো, কেননা উনি এত বছর যাবৎ বাংলাদেশকে ধরে নিয়ে এসেছে। উনি সেই বাংলাদেশকে প্রথম থেকে খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য ওনাকে তো অবশ্যই মিস করা লাগবে। বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসান, তাদেরকে মিস করবো। এরকম প্লেয়ার তৈরি হবে কি না জানি না, ওনার মতো এরকম পারফরমেন্স দিতে পারবে জানি না, অনেক মিস করবো ওনাদেরকে। বাংলাদেশের একটা গর্ব, তিনি বাংলাদেশের এক নম্বর, মানে পুরো বিশ্বে এক নম্বর অলরাউন্ডার ছিলেন, যা বাংলাদেশের জন্য একটা গর্বময় ছিল। তো ওনার অবসরটা তিনি চাইলে আরও 2-3 বছর খেলতে পারতেন। সাকিবের টেস্ট থেকে স্টেপ ডাউন করা, এটা একটা তরুণদের জন্য একটা খুবই ভালো একটা অপরচুনিটি হয়েছে। টেস্ট ও টি20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আর মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। বিস্তারিত জানাতে ভারতের কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন এবং মিরপুরে আছেন মাকসুম আলম খান। সরাসরি শুরুতে যাচ্ছে রিমনের কাছে। 2-2 4 মিলালে সাকিব আল হাসান তো মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেবেন। তবে যদি শেষ পর্যন্ত সেই সমীকরণটা না মিলে যায়, অর্থাৎ শেষ পর্যন্ত যদি গ্রিন সিগন্যাল না পাওয়া যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, তখন কি হবে? আর যদি তাই হয় তবে কানপুরেই কিন্তু শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামছেন সাকিব আল হাসান। তবে সে 2-2 4 মিলুক কিংবা নাই মিলুক, বিদেশের মাটিতে শেষবারের মতো আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট, সেখানে সাকিব যে বনেদি পোশাকে যে বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে শেষবার মতো মাঠে নামছেন সেটা কিন্তু নিশ্চিত। সাকিবের যে প্রেস কনফারেন্সটা ছিল প্রায় মিনিট 25-এর প্রেস কনফারেন্স, এবং সেই প্রেস কনফারেন্সে কিন্তু কখনোই তাকে আবেগতাড়িত হতে দেখা যায়নি। অর্থাৎ পুরোটা সময় তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে হঠাৎ করেই বা কেন এমন সিদ্ধান্ত। তিনি বলছেন যে সবার জানতে হয় কখন আসলে থামতে হয়, এবং তিনি মাঠের ক্রিকেটার, 17 বছরের বেশি বাংলাদেশ দলকে তিনি সার্ভিস দিয়েছেন। টাইগারদের জার্সিতে তিনি 70টা টেস্ট ম্যাচ খেলেছেন। সেই সাকিব আল হাসান জানেন আসলে তার কখন থামতে হয়, এবং তিনি দীর্ঘ সময় ভেবেছেন এবং সেই ভেবে চিন্তায় তিনি সিদ্ধান্তটা নিয়েছেন। টি20-র কথা তিনি বলেছেন অন্য একটা কারণে, জানেন যে পরবর্তী যে বিশ্বকাপ 2026 সালে অনুষ্ঠিত হবে, সেই বিশ্বকাপকে সামনে রেখে যে বাংলাদেশের তরুণ এবং উদীয়মান যেসব ক্রিকেটাররা রয়েছেন, পাইপলাইনে যে ক্রিকেটাররাদেরকে সুযোগ করে দিতেই মূলত, যেহেতু যদি তিনি অবসরে চলে যান, বিসিবির কিন্তু পরিকল্পনা সাজাতে, অর্থাৎ যারা নির্বাচকরা রয়েছেন পরবর্তী টি20 বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে অনেক বেশি সহজ হবে। এটাই তো আসলে দৃষ্টান্ত, একজন কিংবদন্তি ক্রিকেটারের তো আসলে তিনি এভাবে আসলে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যদিও বাংলার ক্রিকেটের জন্য খবরটা মোটেও সুখকর নয়, কিন্তু আপনাকে তো আসলে বাস্তবতা মেনে নিতেই হবে। সাকিবের বয়স হয়েছে, তিনি বাংলাদেশের সবচাইতে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছেন। টেস্টের কথা বলছি আমরা, মোহাম্মদ রফিকের যে রেকর্ড, সেই রেকর্ডটি তিনি ভেঙেছেন। অর্থাৎ বয়সের কাছে তো আসলে আপনাকে বাস্তবতা মেনে নিতেই হবে। তাই কিছুটা ভগ্ন হৃদয় নিয়েও বাংলার সমর্থকরা খবরটি মেনে নিয়েছেন। ওয়ানডে নিয়েও কিন্তু তিনি আসলে অবসরের একটা আভাস দিয়েছেন। জানেন যে আগামী বছর যে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, পাকিস্তান যেটার হোস্ট, যদিও সে ভেন্যু নিয়ে এখন একটা জটিলতা রয়েছে, সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়তোবা সাকিব ওয়ানডে ফরম্যাট, অর্থাৎ 3টা যে ফরম্যাট, সে ফরম্যাটকেই তিনি গুড বাই হয়তোবা বলে দিতে পারেন। তবে এখানে কিন্তু সাকিব একটা যদি কিন্তু রেখে গেছেন, সেটা কিন্তু টি20-তে। তিনি এটা বলেছেন, তিনি টি20-তে আপাতত যে বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো রয়েছে, অর্থাৎ ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ, তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের একটা পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে, সেই সিরিজের পরে তার যদি মনে হয় বাংলাদেশ দলের তার দরকার আগামী 6 মাস বা 1 বছর পর, তখন হয়তোবা তিনি বাংলাদেশ দলের হয়ে, যদি বোর্ড তাকে অনুরোধ করে, তিনি বিবেচনা করবেন। আসলে বোর্ড কি ভাবছে এই ব্যাপারে আমরা জানতে সরাসরি যাব মিরপুরে। সেখানে আছেন সহকর্মী মাকসুম আলম খান। রিমন, ধন্যবাদ আপনাকে। কানপুরে আসলে প্রেস কনফারেন্সটায় সাকিব আল হাসানের অভিব্যক্তি কেমন ছিল, তিনি আবেগতাড়িত ছিলেন কিনা, সেই বিষয়গুলো খুব কাছ থেকে আপনি দেখেছেন। এবং সেখানকার শুধু আপনি নন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ থেকে টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা বা পত্রিকার বা ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন এবং খুব কাছ থেকে সেই প্রেস কনফারেন্সটি দেখেছেন। কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, সবার সেই সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করে আমরা যেটা দেখছি, সবাই পোস্ট দিচ্ছেন, নানা রকম ছবি শেয়ার করছেন। সেখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সাকিব আল হাসানকে কেউ পছন্দ করুন বা নাই করুন, কিংবা মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু সাকিব আল হাসান যে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, এই জায়গায় আসলে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং সেটি কেউ করছেনও না। সবাই সাংবাদিকরা যারা সেখানে আছেন বা বাংলাদেশেও আছেন, সবাই আবেগতাড়িত পোস্ট দিচ্ছেন। যেমনটা আমরা দর্শকদের ক্ষেত্রেও বলতে পারি, যে সমর্থকদের কিছু কথা বা প্রতিক্রিয়া কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, সবাই আসলে আবেগতাড়িত যে সাকিব আল হাসানের মতন একজন কিংবদন্তি
কিংবদন্তি, এরকম কিংবদন্তি বা এই মাপের একজন ক্রিকেটার, এই রেকর্ডের, এই পরিসংখ্যানের বা খেলাটার উপরে, বাংলাদেশের গেমের উপরে যে ইম্প্যাক্ট, এরকম ক্রিকেটার ভবিষ্যতে আবার কবে বাংলাদেশ তৈরি করতে পারবে সেটি নিয়ে আসলে সন্দেহ রয়েছে সবার মাঝেই। অনেকেই স্বপ্ন দেখেন আসলে সাকিবের মতো একজন ক্রিকেটার হয়ে ওঠার। আজ বিসিবিতে পরিচালনা পর্ষদের যে সভা রয়েছে, সেই সভার এজেন্ডাগুলোর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম যে বিপিএল এ কতটি দল হতে পারে বা বিপিএল এ কোন কোন দল খেলবে সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে আরও একটি বিষয় ছিল, সেটি হচ্ছে নতুন পরিচালনা পর্ষদটা কেমন হতে পারে সেই বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু সাকিব আল হাসানের কানপুরে ওই রকম ঘোষণার পর আসলে সবকিছু ছাপিয়ে সেটি মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবং সাকিব একটা বিষয় সেখানে উল্লেখ করেছেন যে তিনি মিরপুর স্টেডিয়াম থেকে আসলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাতে চান, সেই মিরপুর স্টেডিয়ামে বিদায় জানাতে চান। কিন্তু সেখানে বাংলাদেশে যেহেতু এখন একটা পরিবর্তিত পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা বা সমস্ত পরিস্থিতিগুলা নিয়ে বিসিবি বা যারা নিয়ন্ত্রণে রয়েছেন তারা কি ধরনের উদ্যোগ নেন তার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে, সেই বিষয়ে তিনি যিনি বিসিবির যারা কর্মকর্তা রয়েছেন এবং সভাপতি রয়েছেন তাদের কাছে তিনি একটা নিশ্চয়তা বা গ্রিন সিগন্যাল চেয়েছেন। এবং আজ যে মিটিংটি হচ্ছে সেই মিটিংটি 4টার দিকে শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে হয়তোবা গণমাধ্যমে তারা ব্রিফ করবেন। এবং সেই জন্য অলরেডি আমরা দেখেছি যে বিসিবির যে প্রেস কনফারেন্স রুম রয়েছে সেখানে সাংবাদিকরা অলরেডি অবস্থান নিয়েছেন। এবং সেইখানে আসলে এই বিষয়টি অবশ্যই মূল আলোচনার একটা বিষয় থাকবে যে সাকিব আল হাসান যেই নিরাপত্তা সহ যাবতীয় তার এখান থেকে অবসর নেওয়ার জন্য দেশে এসে এই যে হোম অফ ক্রিকেট সেখান থেকে টেস্ট ক্রিকেটটাকে বিদায় জানানোর জন্য তার যে আনুষ্ঠানিকতা সেটি তিনি সম্পন্ন করতে পারবেন কিনা সেটি নিশ্চয়ই সেই প্রেস কনফারেন্সের একটা মূল বিষয় থাকবে। তো আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে, এর আগে যুক্ত ছিলাম ভারতের কানপুরে। অন্য প্রসঙ্গ, বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এই ঋণ দেবে সংস্থাটি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এদিকে বাংলাদেশে সোলার প্ল্যান্ট নির্মাণসহ বিদ্যুৎ, জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে এ তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। বলেন, অধ্যাপক ইউনূস চীনের পুরনো বন্ধু। ২০০৬ সালে ডক্টর ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। সোলার প্ল্যান্ট স্থাপন সহ বিদ্যুৎ, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয়। আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় ৪২,০০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪,০০০ কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে ১৮,০০০ কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা USAID-এর প্রশাসক মিস সামান্তা পাওয়ার। তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশকে পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে অধিবেশনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে গুম, খুন ও বহুল আলোচিত আয়নাঘর সম্পর্কে জানতে চেয়েছে জাতিসংঘ হাই কমিশন সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। 5 দিনের সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘে ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক এবং দাতা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশের পুনর্গঠন ও সংস্কার কর্মসূচির উপর জোর দেন তিনি। এই জন্য ডক্টর ইউনূস সবার সহযোগিতা চান। ভঙ্গুর একটা ইকোনমিকে আবার সতেজ করার এখন পুরো দায়িত্বটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের, এবং প্রফেসর ইউনূসের এটা এখন একটা হাই আমি বলি যে খুবই ইম্পর্টেন্সের একটা জায়গা হচ্ছে যে ইকোনমিকে কিভাবে রিভাইটালাইজ করা যায়। বুধবার জাতিসংঘের সাইডলাইনে সামাজিক ব্যবসা, তারুণ্য ও প্রযুক্তি শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এদিন বৈঠক করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা বাংলাদেশের গুম খুনের তথ্য ও আয়নাঘর সম্পর্কে জানতে চান। ওয়ার্ল্ডের প্রমিনেন্ট যারা হিউম্যান রাইটসের লিডার তারা এসেছিলেন কেরি কেনেডির নেতৃত্বে। ওইখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিফ ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, অ্যানিয়াস ক্যালামার্ট ছিলেন। ওইখানে হিউম্যান রাইটসের বিষয়ে আলাপ হয়েছে, বিশেষ করে আয়নাঘরের বিষয়ে যাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা যাতে আরও ডিটেলস জানতে পারেন সে বিষয়ে কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টা বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানকে সৌজন্য সাক্ষাৎ দেন। পরে নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে জলবায়ু শীর্ষক একটি ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে সংবর্ধনা সভা ও নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাইডলাইনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ পুনর্গঠন ও বিগত সরকারের অপশাসনের বিস্তারিত তুলে ধরেন। নতুন বাংলাদেশের সংস্কারের জন্য চেয়েছেন সবার সহযোগিতা, সেই সাথে বাংলাদেশের তারুণ্যের জয়গান গান বিশ্ব দরবারে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে কূটনৈতিক ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা করছে ডক্টর ইউনূস। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হলেও ৭১ প্রশ্নে ক্ষতিপূরণের দাবি ছাড়া যাবে না বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ নিয়ে অভিযোগ তোলা ইতালির প্রধানমন্ত্রীও নতুনভাবে সম্পর্ক শুরু করায় নতুন সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। 5 দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ অধিবেশনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের সুযোগ রয়েছে, তবে 1971 প্রশ্নে ক্ষতিপূরণ দাবি জারি রাখতে হবে। সম্পর্ক স্বাভাবিক করা মানে কি এখানে অতিপ্রিয়তা দেখাচ্ছি তা নয়, কারণ পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক যখন বজায় রাখবো আমাদের সম্পর্কের বিভিন্ন উপাদান যেমন থাকবে, পাকিস্তানের যাতে আমাদের অনিষ্পন্ন বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ে আমরা তাদের সাথে তুলব। এদিকে বাংলাদেশে শ্রমিক ভিসা কেনা বেচা হয় বলে গত জুনে অভিযোগ তোলেন ইতালির প্রধানমন্ত্রী। শুরু হয় বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা। তবে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর নতুন সম্পর্ক শুরুর বিষয়ে একমত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। বর্তমান যেই পরিবর্তনটা হয়েছে, যেহেতু সেখানে আমেরিকার একটা বড় সম্পর্ক তৈরি করার একটা বিষয় আছে, সেখানে ইটালিও হয়তো মনে করছে যে তাহলে আমাকেও একটা বড় আকারেই
সম্পর্ক করলে আমারও লাভ হতে পারে। বাংলাদেশের আর্থিক সংস্কারের জন্য $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে জনসম্পৃক্ততার বিষয় না থাকলে উপকারে আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমন একটা হয়তো লোন দিল ইত্যাদি, তার 60% দেখা গেল টেকনিক্যাল সাপোর্ট বলে যারা দিয়েছেন তাদের কাছে আবার চলে গেল, তাদের লোক এসে টেসে 40% থাকলো, কিন্তু আমার বছরের পর বছর ইন্টারেস্ট দিতে হচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর কাছে ব্যবসা সম্প্রসারণের আহ্বান এবং যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা USAID এর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে জ্বালানি ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান প্রফেসর ইউনুস। বিশ্লেষকরা বলছেন, বহুপক্ষীয় বিশ্বে সবার সঙ্গে সম্পর্ক রাখার নীতি অনুসরণ করতে হবে ইউনুস সরকারকে। অর্থনৈতিক কাঠামো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একাধিক দেশ বড় আকারই আছে, তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যেই ক্ষমতা থাকুন না কেন চেষ্টা করবে সব দেশের সাথেই সম্পর্ক রাখার। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেরি কেনেডি হিউম্যান রাইটস প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন ডক্টর ইউনুস। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভারতকে খুশি করাই শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি ছিল, এমন মন্তব্য করে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসতে চায় বলেও জানিয়েছেন দলটির নেতারা। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। 2013 সালে যেই চুক্তি করেছেন সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমাদের নেতা বলেছে, বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। এদিকে রাজধানীর মাতুয়াইলে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বললেও এখন আর আয়না ঘরে যেতে হয় না বলেও মন্তব্য এই কেন্দ্রীয় নেতার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, খামার থেকে ডিম কিনতে না পারায় বাড়ছে দাম, মোটা অঙ্কের মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগী, দাবি ব্যবসায়ীদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকারের। চট্টগ্রামেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত হয়েছেন অন্তত 700, মারা গেছে 8 জন। ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে নগরের 60% এলাকাও। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও পরে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনকে 10টি নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, গত 8 মাসে চট্টগ্রামে যেখানে 650, সেখানে শুধু সেপ্টেম্বর মাসের 25 দিনে আক্রান্ত 670 জন। গেল 8 মাসে 4 জন মারা গেলেও চলতি মাসে প্রাণ যায় 8 জনের। কোথাও যায়নি, তবে আমার যখন জ্বর হয়েছিল আমি এমনি প্রাথমিকভাবে প্যারাসিটামল খাইছিলাম। মাথা ব্যথা করে জ্বর আসতো, জ্বর এসে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। ঠান্ডায় জাম হয়ে গেছিল, তো পেটে ব্যথা ছিল, খুব ব্যথা ছিল, সর্বশরীর ব্যথা ছিল। ডেঙ্গুতে ধরা হচ্ছে, এখন পেটটা আমার ফুলে গেছে, খাইতে পারি না কিছু। ডাব, আবার আপনার বিভিন্ন স্যালাইন, তারপর এমনি ওর স্যালাইন দিতেছে।
চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের মধ্যে অতি ঝুঁকিতে ৭টি আর কম ঝুঁকিতে ৯টি। ডেঙ্গুর ঝুঁকিতে আছে ৬০% বেশি এলাকা। চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে আক্রান্তের হার। অতিরিক্ত বমি, পেট ব্যথা, দীর্ঘদিন জ্বর ও রক্তক্ষরণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেয়ার আহ্বান তাদের। জুন থেকে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সমস্ত রোগীগুলো জ্বর নিয়ে আসবে, জ্বর হবে, প্রথমে আমাকে একটা ডেঙ্গু রোগী কিনা এটা বুঝতে হবে। চিকিৎসক তত্ত্বাবধানে থাকলে ভর্তি না হয়ে কিন্তু 90% ডেঙ্গু কিন্তু ভালো হয়। তো যেগুলো মারাত্মক লক্ষণ আছে, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা শরীরে কোনো জায়গাতে রক্তপাত হলে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে। নগরীর নালা, নর্দমা ও বাসাবাড়ির সামনে চোখে পড়ছে মশার লার্ভা। আটকে আছে পলিথিন, বোতল ও ডাবের খোসা সহ নানা ময়লা আবর্জনা। সিটি কর্পোরেশন বলছে নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ছিটানো হচ্ছে ওষুধ। প্রতিরোধে আগামীতে নেওয়া হবে ক্রাশ প্রোগ্রাম। ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেই সব এলাকাগুলোতে চিহ্নিত করে ওই বাড়ির আশেপাশে এবং ওই এলাকায় আমরা কীটনাশক ছিটাই এবং যেসব এলাকা থেকে রোগীর সংখ্যা বেশি আসে সেসব এলাকাগুলোতে আমরা অতিরিক্ত নজরদারি রাখি। কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে দেশ ভিজলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। আরও ২-১ দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ঢলে তিস্তার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৩ দিন রংপুর বিভাগের নদ নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে। শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে। খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে। বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাঁটু সমানে পানি হয়ে যায়। আমাদের মোটরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায়। ড্রেনেজ সমস্যা খারাপ হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যেমন যাতায়াতে অসুবিধা হয়, বই খাতা ভিজে যায়। যেহেতু নিচু, পানি সরার মতো কোনো ভালো ড্রেনেজ, বড় যে ড্রেনেজগুলো সেগুলো নেই। মধ্য বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী, সেজন্য কিন্তু আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত জারি করেছি। এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। এতে তিস্তা পারের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে। আগামী ৩ দিন রংপুর বিভাগের নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতা থাকবে না বলেও আশ্বস্ত করা হয়। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল আগামী 2 দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। জুলাই বিপ্লবের ঘটনা ও শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্বজন, সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মকে তরুণদের এই অবদানের কথা জানাতে এসব ঘটনা সন্নিবেশ করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। আর জুলাই বিপ্লব ও ছাত্র জনতার অভ্যুত্থান বইয়ে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। করতে এই গণজাগরণের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের অনেকের। আত্মত্যাগ সেটা যদি পাঠ্য বইয়ে আসে তাহলে আমরা অবশ্যই সবাই সেটাকে সাধুবাদ জানাবো এবং আমরা চাইবো যে এমন কিছু হোক। এটা পরবর্তী প্রজন্মের জন্য পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করে এটা তাদেরকে জানানোর সুযোগ করে দিবেন। আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশেষত আবু সাইদ ও মীর মুগ্ধর জীবনী বইয়ের পাতায় দেখতে চান শহীদের সহপাঠী ও শিক্ষকরা। যারা আমাদের পরবর্তীতে আসবে তারা নতুন দেশ যে গড়ার যে একটা স্পৃহা, যে একটা ভালো লাগা, যে এই রক্তের বিনিময়ে তারা এটা ধরে রাখতে পারবে এবং মানুষ যখন জানবে। ভবিষ্যতের ছাত্রদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শহীদ আবু সাইদকে নিয়ে লেখার অনেক কিছু আছে। পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মের এই সাহসিকতার কথা জানাতে আলোচিত এসব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি। সামনে আমাদের যে পাঠ্যপুস্তক প্রণীত হবে সেই পাঠ্যপুস্তকে অবশ্যই আমাদের ইতিহাসের ধারাবাহিকতায়
2024-এর যে ঘটনা এবং সেই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের অন্তর্ভুক্তিটা এটা একেবারেই আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই বিপ্লব ও ছাত্র জনতার ত্যাগের বিষয়ে পাঠ্যপুস্তকে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাইয়ের যে ছাত্র নাগরিক বা ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো তার একটা রিফ্লেকশন আমাদের কোনো কন্টেন্টে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব। পাঠ্যতালিকার কোন বিষয়ে এই ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে তা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকারের অনুরোধে আন্দোলনে আহতদের অবস্থা পর্যবেক্ষণে দেশে এসেছে চীনের মেডিকেল টিম, এমনটি জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থা পর্যালোচনা করে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা করণীয় ঠিক করবেন বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তারা 5টা হাসপাতাল ভিজিট করেছে, 160 জন পেশেন্টকে ভিজিট করেছেন। এর মধ্যে 105 জন পেশেন্টের মেডিকেল রেকর্ডস তারা এক্সামিন করেছেন, আমাদের ডক্টরদের সাথে কথা বলেছেন। তারা আমাদের ডক্টরদেরকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। যদি প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন তার একটা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি, সেই তালিকা অনুযায়ী একটা 708। অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে অরিয়ন গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের এক মানববন্ধনে এই অভিযোগ তোলা হয়। সাংবাদিকরা দাবি করেন নীতি নৈতিকতা অনুসরণ করেই সংবাদটি প্রকাশ করা হয়, তবুও হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার দাবিও তোলেন বক্তারা। এদিকে একই জায়গায় পাল্টা অভিযোগে মানববন্ধন করে অরিয়ন গ্রুপ। ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচারের অভিযোগ তাদের। এর আগে অরিয়ন গ্রুপের বিরুদ্ধে সরকারি তহবিল আত্মসাৎ ও বিদ্যুৎ কেন্দ্রের নামে টাকা পাচারের অভিযোগ নিয়ে সংবাদ প্রচার করে দুটি বেসরকারি টেলিভিশন। এ নিয়েও মানহানির মামলা করে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনের আমরা আক্ষরিক অর্থে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি, আমরা জানিয়েছি এবং তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। এরপরও এই ধরনের মামলা এই সময়ে, এটা তো আর আগের সময় না, এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গত 15 দিন যাবৎ 13 তারিখ থেকে শুরু করে অনর্গল তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, কোনো ধরনের দালালিক প্রমাণ ছাড়া, কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া। খামার থেকে নয়, মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিম কিনতে হয় ব্যবসায়ীদের। এ কারণে ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে বলে দাবি তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির নেতাদের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কাজ করার আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। গত 15 সেপ্টেম্বর কৃষি বিপণন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রতি পিস ডিমের উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারিতে 11 টাকা 1 পয়সা এবং খুচরায় 11 টাকা 87 পয়সা দাম নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে ডিম ও পোল্ট্রি সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কার্বন কপি আপনাদের কাছে থাকবে, মূল কপি দিয়ে দিবেন গ্রাহককে, কিন্তু সেরকম আমরা পাই না। অনেকে ক্যাশ মেমো দেনই না, আবার যেনারা দেন সেটি পাকা ক্যাশ মেমো বলে গণ্য হয় না। শুধু হাত বদল নয়, সরকার নির্ধারিত দামে ডিম না পাওয়ারও অভিযোগ করেন তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তারা পাড়াতে কত রেটে কিনতে পারবে, তার থেকে আমি কত পাবো, আমার থেকে যে কাস্টমার নেবে তার রেট কত হবে, এখানে একটু সমঝোতার দরকার ছিল। কিন্তু তারা ওনারা না করে ওনারা করছেন কি সরকারি রেট হতো, এই রেটে বিক্রি করতে হবে। কারণ আমি জিনিসটা পাইলে তো আমি বিক্রি করতে, আর না পাইলে জিনিসটা আমি করতে বিক্রি করবো। ওইখান থেকে যদি নিয়ন্ত্রণটা করা যায় স্যার, আমরাও বাকিরা আপনাদের চেষ্টা করবো, যেভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো যাতে ডিম একটু কম দামে সারা বাংলাদেশ জনগণকে এবং
খাওয়ানো যায়। এমন অবস্থায় মধ্যস্বত্বভোগী সহ রাস্তায় চাঁদাবাজি বন্ধে কাজ করার কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎসমুখী সমস্যা সমাধানে কাজ করবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনের পর দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি শুরু হয়েছে ইলিশ। দুপুরে আনুষ্ঠানিকতা শেষে ইলিশ ভর্তি 2টি ট্রাক বেনাপোল বন্দর পার হয়ে ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে। আগামী 13 অক্টোবরের মধ্যে দেশের 49 জন রফতানিকারককে 2420 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে $10 বা 1180 টাকা। এখন পর্যন্ত 4টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম। বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি বলেন, শারদীয় উৎসবে সর্বস্তরের মানুষ অংশ নেন, তাই নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না। পর্যটনে পরিবেশের স্থায়িত্ব পুলিশের ভূমিকা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের আইজিপি আরও বলেন, আন্দোলনের সময় দেশের প্রায় 500 থানার গাড়ি পোড়ানো হয়েছে। এসব থানায় গাড়ি সরবরাহ করায় টহল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুন যারা, তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। আমরা কিন্তু গাড়িগুলিকে রিপ্লেস করেছি। পুলিশি কার্যক্রম মাঝখানে কিছুদিন আপনি জানেন যে সঙ্গত কারণে স্থবিরতা ছিল, কিন্তু এখন প্রতিটি জায়গায় পুলিশ ফোর্স পূর্ণদমে কাজ করছে। চলতি বছরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। আরও 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেবিচক। অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে টেকসই ব্যবস্থাপনায় এখনও পর্যটক রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সকালে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। লক্ষ্য থাকলেও নির্দিষ্ট সময়ে উদ্বোধন হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। কথা ছিল চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে সেবা পাবেন যাত্রীরা। তবে প্রতীক্ষা শেষ হতে আরও সময় লাগতে পারে 6 মাস, এমনই আভাস দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তথ্য জানায় সংস্থাটি। 2% কাজ শেষ না হওয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে বলে জানায় বেবিচক। এয়ারপোর্ট অলমোস্ট রেডি হয়ে আছে, প্রায় 83% কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা চালু করতে পারবো। তখন ইনশাআল্লাহ হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে আরো বেশি করে ইন্টারন্যাশনাল টুরিস্ট আমরা আরো শুনতে পাবো। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের টেকসই পরিবেশ নিশ্চিতে পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। জানানো হয়, উদ্যোগ নেওয়া হলেও প্রতিদিন কি পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন তার রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটা নির্দিষ্ট পরিমাণ টুরিস্ট সেখানে যাবে একদিনে, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটন সচিব বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র্যালি, সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটে বিশেষ ছাড় সহ হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 81 জন। চলতি সপ্তাহে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 620 জনে। এদিকে বিমান হামলার পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে তেল আবিব। এর মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতির
আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলার মুখে জীবন বাঁচাতে অন্তত 5 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিন নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননকে গাজার মতো হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সমালোচনার মুখে সীমান্তে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। হোয়াইট হাউস প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হতে পারে যুদ্ধবিরতি। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কানপুর টেস্টের আগের দিন বোমা ফাটালেন সাকিব, দিলেন টেস্ট ও টি20 থেকে অবসরের ঘোষণা। দেশে ফেরার পর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক। বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।